যেই দিনটাতে আমার হাসি খুশি আর আনন্দে কাটানোর কথা ছিল সেই দিনটাই কাটাচ্ছি মাথা ভর্তি টেনশন আর মন ভর্তি একরাশ হতাশা নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আমি খুব ছোট ছোট ভিডিও বানাই যাতে তোমরা দেখতে বিরক্ত হয়ে না যাও, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আজকে সকালে উঠে আমি আমার কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছিলাম। আল্লাহর রহমতে আমার কবুতরগুলা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কিছুদিন আগেও মাত্র 3 জোড়া কবুতর রেখে আর বাকি 17টা কবুতর বিক্রি করে দিয়েছিলাম। দেখতে দেখতেই আবার আল্লাহর রহমতে বেশ অনেকগুলো কবুতর হয়ে গিয়েছে। কবুতরগুলোকে খাবার দিয়ে চলে আসলাম আম্মুর রান্নাঘরে। আম্মু সকালবেলায় ভোর রাত্রের জন্য রান্না করে রাখে, কারণ সেহরির সময় উঠে রান্না করাটা ভীষণ কষ্টকর। তারপরেও তো ভোর রাত্রে উঠে ভাতটা রান্না করতেই হয়। যাই হোক, আম্মু এদিকে চুলায় তরকারি বসিয়ে রেখে বিকেলবেলা যে ইফতারিগুলো বানাবে সেইটারই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছিল, মানে কিছুটা কাজ এগিয়ে রাখছিল আর কি। আর এরই মধ্যে আমার আবার ডায়াগনস্টিক থেকে কল আসলো। আমি যে ডাক্তারকে দিয়ে আলট্রাসোনোগ্রাফি করব উনি এসে পড়েছে, তাই তাড়াতাড়ি করে গোছল করে রেডি হয়ে নিচ্ছিলাম ডায়াগনস্টিকে যাওয়ার জন্য। দুদিন যাবত ভীষণ পরিমাণে টেনশনে রয়েছি, কোনো কিছুতেই যেন ভালো লাগছিল না। আর আজকে আমার জীবনে স্পেশাল একটা দিন। আসলে আজকে আমার বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু মনটা ভীষণই খারাপ ছিল, কারণ দুদিন যাবত খুব বেশি টেনশন করছিলাম। আমার ভিতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটা খুবই কম মুভমেন্ট করছিল বলে। ওর বর্তমান কি অবস্থা, ও ভালো আছে কিনা সেটা দেখার জন্যই এখন ডায়াগনস্টিকে যাচ্ছিলাম, আলট্রাসোনোগ্রাফি করব। মাথা ভর্তি টেনশন আর মুখে হাসি নিয়ে আমি আমার ডায়াগনস্টিকে চলে যাই। আর সেখানে গিয়ে কিছু রক্ত পরীক্ষা করি, সাথে ইউএসজিও করি। আল্লাহর রহমতে রিপোর্ট ভালোই ছিল, তারপরও কিছু একটা হতাশা কাজ করছিল নিজের মধ্যে। একটা বিষয় জানার ভীষণই আগ্রহ ছিল, কিন্তু সেটা জানতে পারি নাই, তার জন্য মনের ভিতর কোথাও একটা হতাশা কাজ করছিল। যাই হোক, সবকিছুই মেনে নিলাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এদিকে বাসায় ফিরেই দেখলাম যে আম্মু অনেকগুলা ছোলা বুট সিদ্ধ করেছে। এখন এই ছোলা বুট গুলোকে এক বাটি করে এক একটা পলিথিনে ভরে ডিপে রেখে দিব, যাতে করে ইফতারি বানানোর আগে ছোলা সিদ্ধ করার জন্য টাইম ওয়েস্ট না হয়। ডিপ থেকে সোজা বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে বরফও গলে যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখন এই ছোলার পুটলাগুলো ডিপে রেখে দিব, আর তারপর রান্না করার সময় বের করে শুধু রান্না করে ফেলবে। আম্মু ছোলাগুলো ডিপে রাখতে গেল, আর আমি ভাবলাম যে আমি একটু শরবত গুলিয়ে রাখি, যাতে করে ইফতারি বানানো শেষ করে আম্মুর আবার শরবত গুলাতে না হয়। যেহেতু প্রতিদিন বিকালবেলা লেবু শরবত খাওয়া হয় মানে ইফতারিতে, তার জন্য এখন শুধু অল্প একটু পানিতে চিনি গুলিয়ে এটা ফ্রিজে রেখে দিব। ইফতারির আগ মুহূর্তে এই চিনি পানিটা বের করে এর সাথে লেবুর রস মিশিয়ে নিব, এতে করে শরবতটা কিছুটা ঠান্ডা ঠান্ডা থাকবে, যেহেতু এখন একটু গরম এসেই পড়েছে। সারাদিন রোজা রেখে সবাই একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পছন্দ করে আমার বাসার মানুষেরা, তাই এভাবেই আমি প্রতিদিন শরবত বানিয়ে রেখে দেই। আর এদিকে দেখো আম্মুর রান্নাও শেষ। আজকে সেহরির জন্য রান্না করেছিল এই ডিম ভুনা আর সাথে সিম আলু দিয়ে একটা তরকারির মতো। আগে থেকে ভোর রাতের জন্য রান্না করে রাখলে ভোর রাতে ঘুম কখন ভাঙবে, দেরি করে ভাঙবে কিনা এইসব নিয়ে টেনশনটা কম থাকে আর কি। কিন্তু প্রতিদিন আমার আম্মু এত বেশি ভাত রান্না করে, আমি তো এখন রোজা রাখতে পারি না। আমি তাই ওই ভোর রাত্রের ভাত দুবেলা খাওয়ার পরেও আরো অনেক ভাত বেঁচে থাকে, তাই এই ভাতগুলো প্রতিদিন আমার কবুতরকে খাওয়াতে হয়। আল্লাহর রহমতে আমার কবুতরগুলো লক্ষ্মী, তার জন্য সোনামুখ করে সবগুলা ভাত খেয়ে শেষ করে, নয়তো প্রত্যেকটা দিনই ভাত নষ্ট হইতো আমাদের বাসায়। যাই হোক, ওদেরকে খাবার দিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দুধ চুলায় বসাইতে যেয়ে দেখি কোনো দুধের বরফ ছুটে নাই। ফ্রিজ থেকে দুধটা অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, কিন্তু দুধের মধ্যে এখনো কিছুটা পরিমাণ বরফ ছিলই। রোজার মাস আসার আগেই 20 লিটারের মতো দুধ কিনে এনে কোনো রকম পানি ছাড়াই দুধ শুধু জাল দিয়ে হাফ লিটারের বোতলে করে ডিপে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই দুধগুলোর ঘনত্ব এত বেশি, এখন প্রতিদিন সামান্য পরিমাপের পানি মিশিয়ে জাল করে খাওয়া হয়। এদিকে আমার দুধ জাল দেওয়া শেষ, আর তারপরে দেখি আম্মু এরকম ভাবে আমার জন্য আনারের রস করে রেখেছে। আমি আবার আনার চিবিয়ে খেতে পারি না, তার কারণ অনেকক্ষণ ধরে
যখন আনার চিবিয়ে চিবিয়ে রস খাই তখন মনে হয় কি গলার ভিতর কেমন একটা চুলকোচ্ছে। মানে কচু খেলে অনেকের যেমন গলা চুলকায় না, আমারও সেম আনার চিবিয়ে খেলে এরকম ভাবে গলা চুলকায়। বিষয়টা তোমাদের কাছে অদ্ভুত লাগলেও আমার কাছে সত্যি ফিলিংসটা এমনই লাগে। তার জন্য আমার মা আমাকে এই বুড়ো বয়সে আনারের রস করেই খেতে দেয়। তাছাড়াও বর্তমানে আমার যা শারীরিক কন্ডিশন, এই সময়টা মা আমার অনেক বেশি যত্ন নিচ্ছে, একদম ছোট বাচ্চার মতো করে যত্ন করে রাখছে আমাকে। কারো থেকে শুনেছিলাম বা কোথাও একটা লেখা পড়েছিলাম, মা ছাড়া মা হওয়া যায় না। এই কথাটা এখন প্রতিটা মুহূর্তে ভীষণ ভাবে অনুভব করি। আমার এই জার্নিটাতে মা বাবা দুইজনের অবদানই অনেক। ঘরের মধ্যে আমার যা লাগে যাবতীয় আম্মুই দেখে, আর বাইরের দিকটা যেমন ডাক্তার দেখানো বা কোনো কিছু বাইরে থেকে আনা সবকিছু বাবাই করে। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে মা বাবা পেয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা ছোট করব বলেও হয়তো বা বেশি কথা বলে ভিডিওটা বড় করে ফেলেছি, তার জন্য দুঃখিত। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।